আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশন। প্রতিবারের মতো আজকে তোমাদের সাথে আছি আমি ফারজানা। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি খুবই বেসিক একটা টপিক, বাট খুব ইম্পর্টেন্ট। টপিকটার নাম নিচে স্ক্রলে যাচ্ছে, এরপর আমি উপরে লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য। টপিকটা হচ্ছে টাইপস অফ সেন্টেন্স, মানে সেন্টেন্স কত ধরনের বা কত প্রকারের হয় সেটা আজকে আমরা জানবো, এবং প্রকারগুলো কাকে বলে এক্সাম্পল বা উদাহরণ সহকারে দেখব। আমি প্রথমে লিখে রেখেছি যে 5 প্রকারের বা 5 ধরনের বাক্য বা সেন্টেন্স হয়ে থাকে। তো আমরা চলে যাই প্রকারগুলোতে। প্রথম যে প্রকারটি রয়েছে, যেটাকে আমরা 1 নাম্বার প্রকার হিসেবে ধরবো বা বলবো, প্রতিটা বইতেই এটিকে প্রথম প্রকার হিসেবে লেখা বা দেখানো হয়, সেটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্বিতীয় যে প্রকারটি রয়েছে সেটিকে আমরা বলছি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তৃতীয় যে প্রকারটি রয়েছে সেটিকে আমরা বলবো ইম্পারাটিভ সেন্টেন্স। চতুর্থ বা ফোর্থ সেন্টেন্সটিকে বলবো অপটেটিভ সেন্টেন্স। এবং লাস্ট ওয়ান মানে ফিফথ টাইপ অফ সেন্টেন্সটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন আমরা চলে যাব এই 5 প্রকারের সেন্টেন্সের ডেফিনেশন উইথ এক্সাম্পল। 1 নাম্বার হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের ডেফিনেশনটা আমি লিখে রেখেছি, আমি একটু শর্ট করে লিখেছি, যেটা জিস্ট বা মূল কথা সেটা, কারণ বইতে তো ইলাবোরেট করে আছে, অত বেশি বেশি পড়লে মনে থাকবে না, তার থেকে যেটা মূল কথা আমরা সেটা মনে রাখার চেষ্টা করব। তো অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে বোঝায় সাধারণভাবে যে বাক্যে বিবৃতি প্রকাশিত হয়। মোট কথা একদম সিম্পল সেন্টেন্সকে আমরা বলছি অ্যাসার্টিভ সেন্টেন্স। কিরকম হতে পারে এক্সাম্পলটা, আমি এক্সাম্পলটা লিখে দিচ্ছি। হতে পারে উই গো টু দ্য বাজার, এরকম হতে পারে, জাস্ট সিম্পল একটা সেন্টেন্স। আচ্ছা, এরপরে চলে আসি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে আমরা কি বুঝতে পারি? প্রশ্নবোধক বাক্য, এক কথায় প্রশ্নবোধক বাক্য। যেরকম অ্যাসার্টিভ সেন্টেন্সে বিবৃতি মূলক বাক্য মূল কথা, সেরকম ইন্টারোগেটিভ সেন্টেন্সের মূল কথা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। এটা দিয়ে আমরা মনে রাখতে পারবো। ডেফিনেশনটা কিরকম হতে পারে? যে বাক্যের মাধ্যমে প্রশ্ন করা হয়, প্রশ্ন করা হচ্ছে এরকমটা বোঝানো হয়, সেটাকে আমরা বলছি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা এক্সাম্পল কিরকম হতে পারে? আর ইউ রিডিং, তুমি কি পড়ছো? প্রশ্ন করা বোঝানো হচ্ছে। এই ধরনের বাক্য আমরা চিনতে পারি শেষের এই সাইনটা দেখেও, কোয়েশ্চেন মার্ক সাইন দেখেও। অনেক সময় চেঞ্জিং সেন্টেন্সে বলা হতে পারে যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করো। সেক্ষেত্রে আপনি যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সটা লিখছেন চেঞ্জিং এর পর, শুধুমাত্র এই সাইনটা দিতে ভুলে যাবার কারণে আপনার ফুল মার্কসটা কিন্তু ডিডাক্ট করা হয়, কেটে দেওয়া হয়। তো এই ক্ষেত্রে ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, ওকে? আচ্ছা, এখন 3 নাম্বারে ইম্পারাটিভ সেন্টেন্সে চলে আসি আমরা। কি বোঝায় এখানে? আদেশ, অর্ডার করা, উপদেশ, অ্যাডভাইস, অনুরোধ, রিকোয়েস্ট করা, নিষেধ করা, না ফরবিড করা ইত্যাদি বোঝানো হয় এই সেন্টেন্সের দ্বারা। তো এই 4-5টা অপশন থেকে আমি একটা অপশন বেছে নিয়ে সেটার উপর একটা সেন্টেন্স এক্সাম্পল হিসেবে ব্যবহার করতে পারি। কিরকম হতে পারে? রিকোয়েস্ট হতে পারে, না? প্লিজ, প্লিজ দিয়ে আমরা রিকোয়েস্ট করি। প্লিজ হেল্প মি, হ্যাঁ হতে পারে। এটা যেহেতু অনুরোধ করা বোঝানো হচ্ছে এই সেন্টেন্স দ্বারা, তাই এটা হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন চলে আসি আমরা 4 নাম্বার অপটেটিভ সেন্টেন্সে। অপটেটিভ সেন্টেন্সটা কিরকম? মনের ইচ্ছা বা প্রার্থনা বোঝায়। আচ্ছা, উইশ টাইপের কিছু বোঝাতে পারে। কিরকম হতে পারে? মে ইউ লিভ লং, মানে তুমি দীর্ঘজীবী হও। এখানে মনের ইচ্ছা, উইশ, শুভকামনা এরকমটা বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে এটা হয়ে যাবে অপটেটিভ সেন্টেন্স। বাক্যের তো অনেক ধরনের হয়, আমরা 5টা প্রকার পড়ছি, তার মধ্যে অপটেটিভ সেন্টেন্স এর বাক্য সংখ্যায় কম হয়। আমরা রেগুলার লাইফেও যদি আপনি চিন্তা করেন ব্যবহার করি অপেক্ষাকৃত কম। আচ্ছা, এখন চলে যাবো আমাদের লাস্ট ওয়ান, উইচ ইজ এক্সক্লেমেটরি সেন্টেন্স, মানে মনের
আকস্মিক মানে হঠাৎ, মনের যে হঠাৎ ভাবগুলো আসে সেটা বোঝানো হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা। এক কথা আশ্চর্যবোধক বাক্য, কথা শেষ, আশ্চর্যবোধক বাক্য। ঠিক আছে, আশ্চর্যবোধক বাক্যকে আমরা বলবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। কিরকম হতে পারে? হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ। এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের মতো একটা চিহ্ন বা সাইন থাকে, যে সাইনটা দেখেও আমরা বুঝতে পারি যে আসলে সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। সেই সাইনটা হচ্ছে গিয়ে এটাকে আমরা এক্সক্লেমেশন সাইন বা আশ্চর্যবোধক চিহ্ন বলে থাকতে পারি। এখন এই 5টা প্রকারের মাঝে আবার অ্যাসার্টিভ সেন্টেন্সকে ভাগ করা হয় আরো 2 ভাগে। আমরা এখন দেখব এই অ্যাসার্টিভ সেন্টেন্সের 2টো ভাগ কি কি। তো আমি ছক আকারে অ্যাসার্টিভ সেন্টেন্স যে 2 প্রকার সেটা দেখিয়েছি। তো অ্যাসার্টিভ সেন্টেন্স আমি শর্টকাটে লিখে রেখেছি বিবৃতিমূলক বাক্য, যেটা আমাদের বেসিক্যালি মনে রাখতে হবে। এখন প্রথম প্রকারটাকে আমি লিখেছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যেটাকে আমরা বাংলাতে বলছি হ্যাঁ বোধক বাক্য। দ্বিতীয় প্রকারটাকে বলছি নেগেটিভ সেন্টেন্স বা না বোধক বাক্য। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্সও আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট বোঝা, কারণ চেঞ্জিং সেন্টেন্সে আপনাদের অনেক সময় অ্যাফার্মেটিভ সেন্টেন্স একটা দিয়ে বলবে সেটাকে নেগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করো, অথবা নেগেটিভ সেন্টেন্স দিয়ে প্রশ্নে বলতে পারে সেটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে চেঞ্জ করো। তো এই জন্য অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিতরে যে এই 2টো রয়েছে, এই 2টো এক্সাম্পল সহ আমরা বুঝবো। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাঁ বোধকের এক্সাম্পলটা কিরকম হতে পারে? হি ডাজ হিজ হোমওয়ার্ক, সে তার হোমওয়ার্ক করে। এখানে হ্যাঁ বোধক বোঝাচ্ছে যে না, সে তার হোমওয়ার্কটা করে। এই সেন্টেন্সকেই যদি আমি নেগেটিভে চেঞ্জ করি, নেগেটিভ সেন্টেন্সেও আমি এই সেন্টেন্সটাই ব্যবহার করে এক্সাম্পল লিখবো। কিরকম হতে পারে তখন? তাহলেই আমরা ডিফারেন্সটা ভালো বুঝতে পারবো। হি ডাজ নট ডু হিজ হোমওয়ার্ক, মানে সে তার হোমওয়ার্ক করে না। এখন নেগেটিভ করতে হলে আমরা নট তো বসাতে পারি, যেহেতু নট দ্বারা না বোঝায়। এছাড়াও আমরা নেভার ব্যবহার করতে পারি, মানে কখনো না। ঠিক আছে, আমরা নেভার অথবা নট ব্যবহার করে একটা বাক্যকে নেগেটিভ করতে পারি। আর অ্যাফার্মেটিভের ক্ষেত্রে আমাদের এরকম নট বা নেভার কিছু ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। এই হচ্ছে আমাদের সেন্টেন্সের 5 প্রকার। তার মাঝে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিতরে যে প্রকারটা রয়েছে আমি সেটাও দেখিয়ে দিলাম। বাকি যে 4 প্রকার রয়েছে সেগুলোর মাঝে আর কোনো প্রকার নেই। তো আমার মনে হয় যে এই 7টা ধরনের সেন্টেন্সের ডেফিনেশন আর এক্সাম্পল যদি আপনারা একটু পড়ে থাকেন, তাহলে চেঞ্জিং সেন্টেন্স করেন বা ন্যারেশন করেন, পরবর্তীতে সেন্টেন্স কোনটা সেটা ধরে নিয়ম অনুযায়ী পরিবর্তন করতে আপনাদের সুবিধা হবে। তো আজকের এপিসোড এতটুকুই। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ।